আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। অনার্স ফোর্থ ইয়ার সোশ্যাল ডেমোগ্রাফি ক্লাস নিয়ে বরাবরের মতোই আজকের ভার্চুয়াল ক্লাসেও আমি হাজির হয়ে গেলাম। তোমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আসলে 25শে অগাস্টের পর জানানো হবে যে আসলে সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি খুলছে না। সেক্ষেত্রে আগেও বলেছি, যদি শিক্ষা প্রতিষ্ঠান না খোলে তাহলে আমরা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে তোমাদের ইনকোর্স পরীক্ষা 30 নম্বরের সেটা শুরু করব ইনশাল্লাহ। ইতিমধ্যেই তোমরা অনেকেই গ্রুপে জয়েন করেছো, অনেকেই করনি। যারা করনি, আমার গ্রুপ হচ্ছে 311। আমার গ্রুপে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারধারীরা হচ্ছে 311 থেকে 315। রিপিট, 311 থেকে 315 এই রোল নাম্বারধারীরা আমার গ্রুপে। তোমরা দয়া করে আমাকে সবাই মেসেঞ্জারে নক করবে, আমাকে ফেসবুকে নক করবে না, মেসেঞ্জারে নক দিবে নাম এবং রোল নাম্বার লিখে। তাহলে আমি তোমাদেরকে অ্যাড করে নিব। আর হচ্ছে তোমাদের আজকে আমি আসলে যেই ক্লাসটা নিব এটা স্পেশালি তোমাদের পরীক্ষার উপর বেস করেই আমি ক্লাসটা নিচ্ছি। আজকে আর আমি কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করছি না। আশা করছি তোমরা সবাই এই লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে, ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশান নিবে। আর অবশ্যই যদি কোথাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অথবা যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই তোমরা আমাকে ইনবক্স করবে। আর আরেকটা কথা যেটা সবসময় বলছি, যে তোমরা কলেজ অফিসের সাথে যোগাযোগ রাখবে। তোমাদের কখন কি আপডেট কোনো ইনফরমেশান আছে কি না সেটা আসলে তোমরা কলেজ অফিস থেকেই জানবে। সো কলেজ অফিসের সাথে যোগাযোগ রাখাটা তোমাদের জন্য খুব বেশি জরুরি। আর আশা করছি যে এই পরীক্ষাটা সবাই অংশগ্রহণ করবে এবং নিজেদেরকে আসলে এটা একটা মূল্যায়ন করার সুযোগ, একটা যাচাইয়ের সুযোগ। পরীক্ষাটা তো আসলে সবসময় মূল্যায়নের একটা মাধ্যম। সো সেই হিসেবে গত 5-6 মাস ধরে যে আমরা আসলে অনলাইনে ক্লাসগুলো করে যাচ্ছি, তোমরা কতটুকু ক্লাসগুলো আসলে কন্টিনিউ করছো, ক্লাসগুলো সময় মতো দেখছো কি না, হ্যাঁ, বা তোমাদের নিজেদের যাচাইয়েরও একটা মাধ্যম। সো আমি আশা করব যে সবাই অবশ্যই এই পরীক্ষাটায় অংশগ্রহণ করবে। আর ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করা তো বাধ্যতামূলক, সো এটাকে হেলাফেলা করার কোনো কারণ নেই। সবাই খুব অ্যাটেন্টিভলি পরীক্ষাটায় অংশগ্রহণ করবে। আর পরীক্ষায় তোমাদের যে 1 নম্বরের প্রশ্নগুলো আসবে এটা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। এটা কোনো এমসিকিউ টাইপ কিছু না, এটা তোমাদের ব্রিফ কোশ্চেন। যেমন তোমরা পরীক্ষায় 10টায় আনসার করো, যে ফাইনাল পরীক্ষায় 80 নম্বরের পরীক্ষায় তোমরা ব্রিফ কোশ্চেন 10টা আনসার করো। এখানে আসলে আমরা 30টা ব্রিফ কোশ্চেনে দিয়েছি। তো তোমরা এই ব্রিফটা 30 নম্বরের পরীক্ষাটা খুব ভালোভাবে দিবে। আর আসলে অনেস্টলি পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, তোমরা অবশ্যই প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগের বছরের যে পরীক্ষার প্রশ্নপত্রগুলো আছে তোমরা অবশ্যই সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখবে। আর আজকে আমি স্পেশালি তোমাদের জন্য এখানে স্পেসিফিক কিছু প্রশ্ন নিয়েই আলোচনা করব। আগেই বলেছি যে এটা আসলে পুরোপুরি ক্লাসটাই হচ্ছে তোমাদের যেই সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার জন্য, সেই পরীক্ষার উপর ডিপেন্ড করে একটা স্পেশাল ক্লাস নেওয়ার চেষ্টা করেছি আজকে। তাই আর কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করিনি। ঠিক আছে, চলো আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকে। দেখো এখানে যেই এটা 2018 সালের, 2018 সালের সোশ্যাল ডেমোগ্রাফির একটা প্রশ্ন। দেখো, জনসংখ্যা বিষয়ক ম্যালথাসের বিখ্যাত গ্রন্থের নাম কি? জনসংখ্যা বিষয়ক ম্যালথাসের অনেকগুলো বই আছে, তার মধ্যে অ্যান অ্যাসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন এই বইটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত বই। জনসংখ্যা অতিক্রমণ তত্ত্বটি কার? থমসন অ্যান্ড লিউস। জনসংখ্যা পিরামিড কি? আমি আলোচনা করেছিলাম আমার ক্লাসে। জনসংখ্যার বয়স লিঙ্গ সংযুক্তি তথা জনসংখ্যা কাঠামোর চিত্রাকার উপস্থাপনই হচ্ছে জনসংখ্যা পিরামিড। নির্ভরশীল জনসংখ্যা কি? 0 থেকে 14, 14 এবং 65+, 65 বছরের ঊর্ধ্বে বয়সী জনগোষ্ঠী হচ্ছে নির্ভরশীল
জনসংখ্যা। স্ত্রী পুরুষ অনুপাত বলতে কি বোঝায়? স্ত্রী পুরুষ অনুপাত হচ্ছে F/M ইন্টু 100, অর্থাৎ নারী এবং পুরুষের অনুপাত, এবং এটাকে 1000 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আসলে স্ত্রী পুরুষ অনুপাত, F/M ইন্টু 100। তোমরা খেয়াল করবে আমার প্রশ্নে আমি উত্তর লিখে রেখেছি, হ্যাঁ, এটা একটু জুম করে নিবে, তাহলেই তোমরা উত্তরগুলো ক্লিয়ারলি দেখতে পাবে। ASFR এর পূর্ণরূপ কি? এইজ স্পেসিফিক ফার্টিলিটি রেট বা বয়স নির্দিষ্ট প্রজনন হার। এটা কিন্তু তোমরা বাংলায় লিখলে হবে না, এইভাবে ইংলিশেই এইজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। যখন যে কোনো শব্দই, যে কোনো অ্যাব্রিভিয়েশনই দেয়া থাকবে যে এটার পূর্ণরূপটা লিখো, তখন কিন্তু তোমাদেরকে এটা অবশ্যই ইংলিশ ভার্সনটা ইউজ করতে হবে। তোমরা অনেক সময় বাংলা ভার্সনটা লিখো, তাতে কিন্তু হবে না। এইজ স্পেসিফিক ফার্টিলিটি রেট যে কোনো কিছুই, যে ভার্সনটাই দেওয়া থাকুক, তোমাদেরকে এটা অবশ্যই অ্যাব্রিভিয়েশনটা ইংলিশেই লিখতে হবে। স্থূল জন্মহার নির্ণয়ের সূত্রটি কী? স্থূল জন্মহার মানে কি? ক্রুড বার্থ রেট বা অশোধিত জন্মহার ইকুয়াল টু B/P ইন্টু 100, মানে বার্থ ডিভাইডেড বাই মোট পপুলেশন ইন্টু 100। আরবান পুল ফ্যাক্টর কি? আকর্ষণজনিত কারণে নগরে স্থানান্তর। তারপরে আসো প্রমিতায়ন মৃত্যুহার বলতে কি বুঝো? প্রমিতায়ন মৃত্যুহার হচ্ছে মৃত্যুহারের একটা আপেক্ষিক পরিমাপ, যা দুটি স্থানে বা দুটি ভিন্ন সময়ের মৃত্যুহার তুলনা করে। বাংলাদেশে সর্বশেষ কত সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল? 2011 সালে। জনসংখ্যা পিরামিডের কোন ধরনের উচ্চ জন্ম ও উচ্চ মৃত্যুহার নির্দেশ করে? আদর্শ পিরামিড। হাই ফার্টিলিটি, হাই মর্টালিটি, এটা হচ্ছে আদর্শ পিরামিড। উদ্বাস্তু কি? কোনো প্রতিকূল পরিবেশ বা চাপের কারণে যারা স্থানান্তর করতে বাধ্য হয় তাদেরকে উদ্বাস্তু বা রিফিউজি বলে। আচ্ছা, এই তো গেল হচ্ছে আমাদের বিগত বছর 2018 সালের একটা কোশ্চেনিয়ার নিয়ে আমরা আলোচনা করেছি। এটা আমি অ্যাজ এ এক্সাম্পল একটা আলোচনা করলাম, তোমরা বাকি কোশ্চেনগুলো নিয়ে নিজেরাই প্র্যাকটিস করবে। এবার আমি বইয়ের যে চাপগুলো আছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো আসলে আমাদের আলোচনা করা হয়েছে আগেই, যখন আমরা ডিটেইলে আলোচনা করেছিলাম, তখন সেখানে আসলে আমরা সব কিছু নিয়ে আলোচনা করেছি। ডেমোগ্রাফি কি, ডেমোগ্রাফি কোথা থেকে উৎপত্তি হয়েছে, আজকে আমরা এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। যেমন ধরো জনবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি? ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? ডেমোস এবং গ্রাফো শব্দ থেকে উৎপত্তি হয়েছে। জনবিজ্ঞান কাকে বলে? জনগোষ্ঠীর সংখ্যাতাত্ত্বিক এবং পরিসংখ্যানগত বাস্তবভিত্তিক অনুসন্ধান করে যে বিজ্ঞান, সেটাকেই বলা হচ্ছে জনবিজ্ঞান। জনবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? তোমরা সবাই জানো জনবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যার সার্বিক বিষয়, অর্থাৎ হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করা হচ্ছে জনবিজ্ঞান। জনবিজ্ঞানের উপাত্ত বলতে কি বোঝায়? যেসব উপাত্ত বা চলককে বোঝায় যা জনসংখ্যার হ্রাস বা বৃদ্ধি তথা জনসংখ্যা কাঠামোর সাথে সম্পর্কিত। শুমারি কাকে বলে? শুমারি হচ্ছে পূর্ব গণনা। আদমশুমারির ইংরেজি কি? সেন্সাস। সেন্সাস শব্দের অর্থ হচ্ছে আদমশুমারি। তাহলে আদমশুমারি কি? একটি দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, পেশাগত এবং জন্মমৃত্যু সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করা হয় আদমশুমারির মাধ্যমে। নমুনা জরিপ কি? একটি এলাকার সমগ্র লোকের পরিবর্তে তাদের একটি প্রতিনিধিত্বশীল অংশকে নির্বাচন করে যেই তথ্য সংগ্রহ করা হয় সেটাই হচ্ছে নমুনা জরিপ, অর্থাৎ নমুনায় একটা নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে, এটাই হচ্ছে নমুনা জরিপ। জনবিজ্ঞানের অপর নাম কি? দ্য স্টাডি অফ হিউম্যান পপুলেশন। সমাজ কাঠামোকে প্রভাবিতকারী জনসংখ্যা বিষয়ক চলকগুলো কি? জন্ম, মৃত্যু, স্থানান্তর, অভিগমন এবং বহির্গমন ইত্যাদি। তোমরা সবাই জানো যে জনবিজ্ঞানের 3টা গুরুত্বপূর্ণ চলক হচ্ছে ফার্টিলিটি, মর্টালিটি এবং মাইগ্রেশন। আচ্ছা, জনসংখ্যা সম্পর্কে ব্যাপকভাবে তাত্ত্বিক পর্যালোচনা শুরু হয় কখন? 20 শতাব্দীর প্রথম দিকে। জনসংখ্যা বিজ্ঞানের সাথে জনবিজ্ঞানের পার্থক্য কি? জনবিজ্ঞান শুধু জনসংখ্যা নিয়ে আলোচনা করে, কিন্তু জনসংখ্যা বিজ্ঞান জনসংখ্যার পাশাপাশি অন্যান্য চলককেও নির্দেশ করে। অর্থাৎ জনবিজ্ঞানটা হচ্ছে একটা স্মলার কনসেপ্ট, আর জনসংখ্যা বিজ্ঞানটা হচ্ছে একটা ব্রডার কনসেপ্ট।
জনসংখ্যার আকার সম্পর্কে কিভাবে ধারণা পাওয়া যায়? আদমশুমারির মাধ্যমে। জনসংখ্যার পরিমাণ কিভাবে প্রকাশ করা হয়? জনসংখ্যার ঘনত্ব এবং শতকরা হার দ্বারা। মরণশীলতা কিভাবে পরিমাপ করা হয়? মোট মৃত্যুহার, শিশু মৃত্যুহার ইত্যাদি সূচক দ্বারা। সর্বপ্রথম জনসংখ্যা গণনা করা হয় কখন? খ্রিস্টপূর্ব 435 সালে রোমান সাম্রাজ্যে। জনসংখ্যা পরিবর্তনের চক্রাকার নিয়ম ব্যাখ্যা করেন কে? ইবনে খালদুন। ইবনে খালদুন তার ইউনিভার্সাল হিস্ট্রি নামক একটা বিখ্যাত বই আছে, ওই বইটাতে উনি জনসংখ্যা পরিবর্তনের চক্রাকার নিয়ম সম্পর্কে ব্যাখ্যা করেন। এবার দেখি আমরা চ্যাপ্টার 2-তে কি আছে। বিশ্ব জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার নীতি এবং জনসংখ্যা তত্ত্ব। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার কোন দেশগুলোতে সবচেয়ে বেশি? আমরা সবাই জানি এটা একেবারে স্বল্পোন্নত দেশ এবং অনুন্নত দেশগুলোতে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। জনসংখ্যা বিষয়ক তাত্ত্বিক মতবাদ কখন বেশি সম্প্রসারিত হয়? 19 শতাব্দীতে। জনসংখ্যা বিষয়ক আলোচনা স্বতন্ত্র রূপ লাভ করে কার মাধ্যমে? এটা আসলে ম্যালথাসের জনসংখ্যা সম্পর্কিত তত্ত্বের মাধ্যমে জনসংখ্যা বিষয়ক আলোচনা স্বতন্ত্র রূপ লাভ করে। জনসংখ্যা সম্পর্কিত সর্বশেষ তত্ত্ব হচ্ছে জনসংখ্যা অতিক্রমণ তত্ত্ব। জনসংখ্যা অতিক্রমণের তত্ত্বের উদ্ভব হয় কিভাবে? সামাজিক পরিবর্তনের আলোকে জনসংখ্যার পরিবর্তনকে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টার মাধ্যমে জনসংখ্যা অতিক্রমণ তত্ত্বের উদ্ভব হয়। ডেমোগ্রাফিক ট্রানজিশন শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? ডব্লিউ.এস. থমসন 1929 সালে। একজন মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক কমপক্ষে কত কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করতে হয়? 280 কিলো ক্যালোরি। 200 একজন মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক কমপক্ষে কত ক্যালোরি খাদ্য গ্রহণ করতে হয়? 2800 ক্যালোরি। চরম দারিদ্র কারা? 2800 কিলো ক্যালোরির কম খাদ্য যারা গ্রহণ করে তারাই হচ্ছে চরম দারিদ্র। জনসংখ্যার নীতি কাকে বলে? সচেতনভাবে জনসংখ্যার কাঠামো নির্ধারণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদি কৌশল অবলম্বনের একটি অন্যতম নিদর্শন হচ্ছে জনসংখ্যা নীতি। অর্থাৎ যে নীতির মাধ্যমে জনসংখ্যার সামগ্রিক দিক নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে জনসংখ্যা নীতি। জন্ম, মৃত্যু, স্থানান্তর, প্রজনন ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে আসলে জনসংখ্যার নীতিটা প্রণয়ন করা হয়। বাংলাদেশে সর্বপ্রথম জনসংখ্যার নীতি গ্রহণ করা হয় 1976 সালে। জনসংখ্যা সম্পর্কিত সর্বাধিক প্রচলিত তত্ত্ব হচ্ছে রবার্ট ম্যালথাসের তত্ত্ব। ম্যালথাস আসলে ছিলেন একজন ইংরেজ ধর্মযাজক। 1798 সালে জনসংখ্যা বিষয়ক ম্যালথাসের তত্ত্বটি প্রকাশিত হয়। তার তত্ত্বের মূল কথা হচ্ছে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, কিন্তু তার সাথে খাদ্য উৎপাদন বাড়ে হচ্ছে গাণিতিক হারে। জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের তত্ত্বের ম্যালথাসের যে বিখ্যাত বইটা সেটা প্রকাশিত হয় এনএসএ অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন গ্রন্থে। কাম্য জনসংখ্যা কাকে বলে? কাম্য জনসংখ্যা বলতে এমন জনসংখ্যাকে বোঝায় যা জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করে। অর্থাৎ জনসংখ্যার যে স্তরে জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত হয় সেটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা তত্ত্বের বিস্তৃত আলোচনা কোথায় পাওয়া যায়? কার্ল স্যান্ডার্সের দ্য পপুলেশন প্রবলেম স্টাডি ইন ইভলিউশন নামক গ্রন্থে। কাম্য জনসংখ্যা জনসংখ্যার কেমন স্তরকে নির্দেশ করে? এমন জনসংখ্যার স্তরকে নির্দেশ করে যেখানে উৎপাদন ও আয় সর্বাধিক হয়। নির্ণয়ে ডাল্টনের সূত্রটি কি? কাম্য জনসংখ্যা নির্ণয়ে ডাল্টনের সূত্র হচ্ছে m=a-o/o। থার্ড চ্যাপ্টার বয়স সংযুক্তি বা বয়স কাঠামো। বয়স কাঠামো বলতে আমরা কি বুঝি? জনসংখ্যার বয়স কাঠামো বলতে মানুষের জীবনকালকে বয়স ব্যবধানের ভিত্তিতে ভাগ করে প্রকাশ করাকে বোঝায়। বয়স কাঠামোতে জনসংখ্যা বা মানুষের জন্মের পর বিভিন্ন বয়সীদের শিশু, যুবক, বৃদ্ধ হিসেবে সাধারণত বয়স কাঠামোতে আলোচনা করা হয়। যেমন 0 থেকে 14 শৈশব বয়স, 15 থেকে 64 মধ্য বছর বয়স এবং 65 হচ্ছে বৃদ্ধ বয়স। এভাবে একটা বিভিন্ন ভাগ অনুযায়ী জনসংখ্যার বয়স কাঠামোকে বিন্যস্ত করে দেখানো হয়। তারপরে আসুন জনসংখ্যা পিরামিড। আগেও বলেছি বয়স, লিঙ্গ, সংযুক্তি তথা জনসংখ্যা কাঠামোর যে একটা চিত্রাকার উপস্থাপন সেটাকেই বলা হচ্ছে জনসংখ্যা পিরামিড। জনসংখ্যার পিরামিড কি কি কারণে বিভিন্ন হতে পারে? জনসংখ্যার আকার, বেঁচে থাকার বয়স, স্ত্রী পুরুষ ব্যবধান,
জন্ম, মৃত্যু, স্থানান্তর ইত্যাদি কারণে হতে পারে। বয়স কাঠামোতে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ হচ্ছে ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন ইত্যাদি। আদর্শ পিরামিড কি নির্দেশ করে? হাই ফার্টিলিটি, হাই মর্টালিটি, অর্থাৎ উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার নির্দেশ করে হচ্ছে আদর্শ পিরামিড। বর্ধিষ্ণু পিরামিড কি নির্দেশ করে? শিশু মৃত্যুহারের উল্লেখযোগ্য হ্রাস, জন্মহারের অনিয়ন্ত্রিত অবস্থা। তারপর স্থির বা মৌচাক সদৃশ পিরামিড নির্দেশ করে নিম্ন জন্মহার এবং মৃত্যুহার বিশিষ্ট জনসংখ্যা। কোনো দেশে প্রজনন হার বেশি হলে কিরূপ পরিস্থিতি হয়? দেশে মোট শিশুর সংখ্যা বেশি পরিলক্ষিত হয়। দেশে শিশু মৃত্যুহার হ্রাস পেলে কিরূপ পরিস্থিতি হয়? কিশোর এবং শিশুদের সংখ্যা বেশি পরিলক্ষিত হয়। কী কারণে দেশে মধ্যবয়সী ও বৃদ্ধ বয়সী জনসংখ্যা বৃদ্ধি পায়? মৃত্যুহার কমলে এবং জন্মহার স্থিতিশীল থাকলে মধ্যবয়সী এবং বৃদ্ধ বয়সী জনসংখ্যাটা বৃদ্ধি পায়। মধ্যবয়সী লোকদের স্থানান্তর জনসংখ্যা কাঠামোয় কী প্রভাব বিস্তার করে? জন্মহার হ্রাস করে। যুদ্ধবিগ্রহ কোন বয়সের লোকদের উপর অধিক প্রভাব বিস্তার করে? ইয়াং বয়সের পুরুষদের উপর। যে কোনো দেশের যুদ্ধবিগ্রহ বা যে কোনো দাঙ্গা হাঙ্গামায় হচ্ছে ইয়াং বয়সী যে মেল পিপলগুলো আছে ওদের উপর আসলে অনেক বেশি প্রভাব বিস্তার করে। আচ্ছা, এবার আমরা 6 নাম্বার চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, প্রজনন ও প্রজনন ক্ষমতা। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। প্রজনন বলতে আসলে আমরা কি বুঝি? হ্যাঁ, প্রজনন হচ্ছে দৈহিক এবং সামাজিক, সাংস্কৃতিক রীতিনীতি ও কতিপয় বৈশিষ্ট্যের পারস্পরিক জটিল প্রক্রিয়ার সফল ফলশ্রুতিতে সাধারণত কোনো নারী বা নারী গোষ্ঠী কর্তৃক সন্তান প্রসব করাকে প্রজনন বলা হয়। স্থানকাল, সমাজ ও সংস্কৃতির উপর প্রজননটা আসলে নির্ভর করে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রজননশীলতা বলতে আমরা কি বুঝি বা প্রজনন ক্ষমতা বলতে আমরা কি বুঝি? ফ্যাকান্ডিটি, প্রজনন ক্ষমতা বলতে সাধারণভাবে নারীর জীবিত সন্তান জন্মদানের ক্ষমতাকে বোঝায়। জনবিজ্ঞানের প্রথম ও আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যা। জাতিসংঘ প্রণীত প্রজনন বা ফার্টিলিটি বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে দ্য ডিটারমিনেন্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ পপুলেশন ট্রেন্ডস। আচ্ছা, জিএফআর বা জেনারেল ফার্টিলিটি রেট ইকুয়াল টু কোনো নির্দিষ্ট বছরে মোট জীবিত জন্মসংখ্যা ডিভাইডেড বাই 15 থেকে 44 বা 49 বছরের সন্তান ধারণক্ষম মহিলার সংখ্যা ইন্টু 1000। নির্দিষ্ট প্রজনন হার বলতে আমরা কি বুঝি? কোন নির্দিষ্ট সময়ের বয়স অনুসারে মহিলাগণ যে পরিমাণ সন্তানের জন্ম দেয় তার অনুপাতকেই নির্দিষ্ট প্রজনন হার বলা হয়। মোট প্রজনন হার কি? মোট প্রজনন হার ইকুয়াল টু সামেশন অফ বিআই ডিভাইডেড বাই পিআই ইন্টু কে। পুনঃপ্রজনন হার পরিমাপের ক্ষেত্রে জীবিত সন্তান হিসেবে কোন সন্তানকে বিবেচনা করা হয়? শুধুমাত্র কন্যা সন্তানকে। ডিটি লিউইস এবং থমসনের মতে মোট পুনঃপ্রজনন হার কি? মোট পুনঃপ্রজনন হারের ক্ষেত্রে শিশু জন্মের বয়সের প্রতি 1000 মহিলা কতজন কন্যা সন্তান জন্ম দেয় তা নির্দেশ করে। যোজিত প্রজনন হার বলতে কি বোঝায়? সম্পূর্ণ প্রজনের সময় পরিধিতে প্রতি 1000 মহিলা কর্তৃক সন্তান জন্মদানের সংখ্যাকে যোজিত প্রজনন হার বা কিউমুলেটিভ ফার্টিলিটি রেট বলে। তারপরে আসো প্রমিতায়ন প্রজনন হার। জনতাত্ত্বিক, সামাজিক অথবা অর্থনৈতিক বৈশিষ্ট্যের আলোকে প্রজননের প্রেক্ষিতে দুটি জনগোষ্ঠীর মধ্যে তুলনা করার মাধ্যমে যে প্রজনন হার পরিমাপ করা হয় তাকে প্রমিতায়ন বা এসএফআর বলা হয়। তারপরে নিট পুনঃপ্রজনন হার। সমগ্র প্রজনন সময়কালের মধ্যে মোট কন্যা সন্তানের জন্মসংখ্যাকে প্রজনন সময়কালের মোট মহিলার সংখ্যা দ্বারা ভাগ করলে নিট পুনঃপ্রজনন হার পাওয়া যায়। এমিল ডুরখেইম তার কোন গ্রন্থে জনসংখ্যার আয়তনকে সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান উপাদান হিসেবে গণ্য করেছেন? দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি এই বইটাতে। ফ্র্যাঙ্ক নটিস্টিনের মতে দারিদ্র্য বা উন্নয়নশীল দেশে জন্মহার বৃদ্ধির কারণগুলো কি কি? উচ্চ মৃত্যুহার, ব্যক্তিগত আকাঙ্ক্ষা চরিতার্থ করার যথেষ্ট সুযোগের অভাব এবং শিশুর আর্থিক মূল্য।
নিয়ন্ত্রিত প্রজনন বা কন্ট্রোল ফার্টিলিটি বলতে বোঝায় ইচ্ছাকৃতভাবে গর্ভপাত, বন্ধ্যাত্ব এবং যৌন সংসর্গ থেকে বিরত থাকা ইত্যাদি জন্ম নিয়ন্ত্রণের প্রেক্ষিতে প্রজননকে নিয়ন্ত্রিত প্রজনন হার বলা হয়। তারপরে আসো স্থূল জন্মহার বা ক্রুড বার্থ রেট বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট সময়ে তালিকাভুক্ত জীবিত মোট জন্মসংখ্যা ও নির্দিষ্ট সময়ের সাধারণত 1 বছর মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যার অনুপাতকে 1000 দ্বারা গুণ করে স্থূল জনসংখ্যা পাওয়া যায়, যাকে ক্রুড বার্থ রেট বা অশোধিত জন্মহার বলা হয়। অর্থাৎ সিবিআর ইকুয়াল টু নির্দিষ্ট বছরের মোট জীবিত জন্মসংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা ইন্টু 1000। সাধারণ প্রজনন হার বা জিএফআর বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট বছরে মোট নিবন্ধনকৃত জীবিত জন্মসংখ্যা এবং সন্তান ধারণে সক্ষম অথবা প্রজননের যোগ্য মোট মহিলা এই দুইয়ের অনুপাতকে 1000 দ্বারা গুণ করে সাধারণ প্রজনন হার পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম এই সব আলোচনাই কিন্তু আমাদের প্রিভিয়াস আলোচনা। আজকে জাস্ট আমরা একটু সামারিটা টেনেছি, এতটুকুই। আর এখানে তোমরা এগুলো স্লাইডগুলো তোমরা জুম করে দেখবে, তাহলে অনেকটাই ক্লিয়ার পাবে। আর তোমরা যে কোনো বইয়েরই সাহায্য নিতে পারো, আমি এখানে যা দেখিয়েছি তাই পড়তে হবে এমন না। বারবারই বলছি, তোমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবে, তোমাদের বইয়ের চ্যাপ্টার শেষে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো দেখবে। তাছাড়া আমার ক্লাস লেকচারগুলো আছে, সেই ক্লাস লেকচারগুলো দেখবে। বিশেষ করে এই যে সূত্রগুলো আমরা পড়লাম, প্রজনন ও প্রজনন ক্ষমতা, এখানে আমরা প্রজননশীলতার উপাদানসমূহ, নির্ণায়কসমূহ, প্রজননশীলতা কিভাবে আমরা পরিমাপ করা হয়, এই সমস্ত ডিটেইল আমরা আলোচনা করেছি। সেখানে এই সূত্রগুলো সম্পর্কে একেবারে ডিটেইল বলা আছে। তোমরা অবশ্যই আগের সেই লেকচারটা দেখবে। আর এখানেও আমি তো একদম সামারি টেনে দিয়েছি, এখান থেকে সূত্রগুলো বারে বারে পড়বে এবং বারে বারে লিখবে, তাহলেই কিন্তু সূত্রগুলো তোমাদের আত্মস্থ করাটা অনেক বেশি সহজ হবে। তারপরেও বলছি, আরও যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।